সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধরা যাক আপনার গাড়ির গ্লাস চুরি গেছে, অথবা আপনার বাড়ির সামনের রাস্তার ম্যানহোলের ঢাকনাটি খুঁজে পাচ্ছেন না, চুরি হয়ে গেছে। কে করলো চুরি? কোথায় পাবেন চুরি যাওয়া জিনিস? কোনো কুলকিনার পাচ্ছেন না, কি করবেন? চিন্তা নেই, চলে যাবেন ধোলাইখাল, পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া গাড়ির গ্লাস কিংবা ম্যানহোলের ঢাকনা। শুধু চুরি যাওয়া জিনিস নয়, অভিনব সব যন্ত্র এবং যন্ত্রাংশ আপনি পাবেন ধোলাইখালে। মেড ইন ইঞ্জিনিয়ার নকলের জন্য আপনি ওইখানে যে কোনো জিনিস আপনি বানাইতে পারবেন, যেমন আগরবাতি, মোমবাতি, এটি ওইভাবে নকল করে বানায়। হ্যাঁ, পাশপাতিও বানায়, মোটর সাইকেলের পার্টস বানায়, গাড়ির পার্টস বানায়, সব কিছু পার্টস বানায় এখানে। নতুন মালটাকে ওরা নিয়ে সেম টু সেম তৈরি করা মেড ইন ইন্ডিয়া বলা হয়। এটা আমরা জানি আর কি, এটা পরিবর্তন আনা উচিত। কারণ একটা ব্র্যান্ড কোম্পানির জিনিস ভাই বানালো, ওইটা যে আমি ডুপ্লিকেট করে দিলাম, সেম টু সেম হয়ে গেলো, বুঝতে পারছে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বোঝার কোনো কিন্তু কায়দা নেই। এর বাংলাদেশের যে কোনো জিনিস বিদেশে হোক যাই হোক ওরা তৈরি করে দিতে পারে, কিন্তু ম্যাটেরিয়ালস এবং মাল ম্যাটেরিয়ালস ওরা সেই অ্যাকুরেট হয় না, কিন্তু তৈরি করতে পারে তারা। এইগুলো তো ওদের বৈশিষ্ট্য। ওদের ক্রিয়েটিভিটি আছে, মানে ওদেরকে যদি সরকারিভাবে আরও কিছু প্রণোদনা দেয়, ওদেরকে যদি সরকারিভাবে বিভিন্নভাবে গাইড করে এবং আরও ফিনান্সিয়াল হেল্প করে, তাহলে আমরা মনে করি ওদের যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটাকে আমরা আরও ভালো কাজে ইউজ করতে পারবো। বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক শিল্পনগরী হিসেবে গড়ে উঠেছে জিঞ্জিরা। এখানকার শ্রমিকদের উদ্ভাবনী শক্তি এবং মেধা সত্যি অবিশ্বাস্য। তাদের নেই কোনো ডিগ্রি কিংবা ডিপ্লোমা, তবু তারা একজন দক্ষ শ্রমিক। কিন্তু তাদের এই দক্ষতা কি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা এবারের প্রেক্ষাপটে। রাজধানীর ব্যস্ত রাস্তা, প্রতিদিন অসংখ্য গাড়ির চলাচলে সব সড়কে, ট্রাফিক পুলিশের সিগন্যাল আর গাড়ির থেমে যাওয়ার স্বল্প বিরতি। ট্রাফিক পুলিশের হাতের নির্দেশনায় আবারও চলতে শুরু করে ব্যস্ত ঢাকার যানবাহন। আর এই সময়টাকেই কাজে নেয় একটি চক্র, যাদের কাজ থেমে যাওয়া গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে পালিয়ে যাওয়া। রাস্তার পার্কিংয়ে থাকা গাড়ির কভার, লুকিং গ্লাস, ম্যানহোলের ঢাকনা, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অতি প্রয়োজনীয় কিন্তু গুরুত্বহীন জিনিস চুরির ঘটনাও প্রায় ঘটে থাকে এই রাজধানীতে। এছাড়া এসব চোরাই যন্ত্রাংশ কোথায় বিক্রি হয়? ব্যস্ত ঢাকার সড়কে ছুটে চলা অসংখ্য মানুষের পথচলায় কে পরিচালনা করছে এসব চক্র? ঢাকার ধোলাইখাল। সকাল হলেও খোলেনি এখানকার কোনো দোকান। রাজধানীবাসীর কাছে এই এলাকাটি একটি ভিন্ন নামে জায়গা করে নিয়েছে, যা জানতে প্রেক্ষাপটের ক্যামেরা এই এলাকায়। বরিশাল থেকে আসা এই ব্যক্তিটি পেশায় একজন গাড়ি চালক, হাতে গাড়ির যন্ত্রাংশ, হাঁটছেন আর আশেপাশে তাদের প্রয়োজনীয়তার সন্ধান। তখনও দোকানপাট বন্ধ, দুই একটি দোকান খোলা, যার মাঝে যন্ত্রাংশ দোকানদারদের কাছে তাদের জিজ্ঞাসা, এই এলাকা তাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? কিছু মাল কিনবো, কেনার পরে আবার দেশের বাইরে চলে যাবো। এখানে যেখানে কম রেটে পাওয়া যায়, আবার অনেক মাল আমাকে এলাকায় পাওয়া যায় না। বরিশাল সব মাল পাইতে আসেনি, কিন্তু প্রত্যেকটা পার্টস দামও বেশি এবং মালও পাওয়া যাচ্ছে না, যার জন্য এখানে আসছি। এখানে মাল পাওয়া যায়, এমনি সস্তা একটু পাওয়া যায়, এমনি সব পদের আইটেম পাওয়া যায়। এমনই আরেকজন ক্রেতার সন্ধান পাই, যার সাথে যন্ত্রাংশ বিক্রেতার চলে বাক বিতণ্ডা। যন্ত্রাংশ ক্রয় করতে আসা যেন তাদের কাছে কথার মালা সাজিয়ে রেখেছেন এখানকার বিক্রেতারা। কিভাবে দিবেন, যদি আমার পোষায় আমি তো আপনার লগে ব্যবসা করুম, কারবার করুম। আমি তো ভাই ব্যবসা করবার বুঝছি, আমি তো মারামারি করবো বুঝি নেই। এত দাম চাইলে তো আমি নিতে পারবো না। আপনি কত করে দিবেন? আমি তো পারবো আমরা 30 টাকা 20 টাকা করে নিতে পারবো। এইটা ভাই এই দামে আমরা কিনাও পারি না। আগে দিন আছিল ভাই, আগে বেচি অবস্থা। অনেক দেশের পরিস্থিতি দেখতেছেন, অনেক ব্যবসা সব জায়গায় খারাপ, মাল আহে না, মাল পায় না, দোকানদাররা মাল পায় না, ইম্পোর্টাররা মাল পায় না, ট্যাক্সের গেছে গা ভাইরা, সব দিক দিয়ে গেছে গা ভাইরা। এটা তো কেউ বাপের ফ্যাক্টরির মাল না। টাকা দিয়ে মাল কিনা দিব, ব্যবসা করুন, টাকা দিয়ে মাল কিনতে দিব। আপনিও টাকা দিয়ে দিবেন, আমিও টাকা দিলাম। সকাল গড়িয়ে দুপুরের পথে, এরই মধ্যে একে একে খুলতে শুরু করে গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান।
রাস্তার উপরে পলিথিনের ডেকে রাখা গাড়ির যন্ত্রাংশ। বেলা বাড়ার সাথে সাথে দেখা মেলে একদল শ্রমিক রাস্তার উপরে এভাবেই বসে আছেন। কি তাদের কাজ? পাশেই বোঝা বহনের ছুরি। জানতি বলতে থাকেন কাজের সন্ধানে তারা। কাম কাজ নাই, সমস্যা এটাই। সরকার যে পথ ঘটনা নেই সে পথ কামের অবস্থায় হয়ে থাকে। মানে মাহাজনের ব্যবসা হলে আমার কাম হইব। ঘণ্টা পেরোলেই দেখা মেলে একদল শ্রমিক মাথায় ঝুড়ি ভর্তি গাড়ির যন্ত্রাংশ বহন করে রাস্তায় ছোটাছুটি করছে। সড়কের পাশে এভাবেই স্তূপ করা হচ্ছে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ। বিক্রেতাদের ঘিরে ধরে এখানে আসা আরেকটি শ্রেণীর মানুষ, যাদের কাজ এসব যন্ত্রাংশের কেনাবেচা করা ও হিসেব রাখা। গাড়ির এসব যন্ত্রাংশের উৎস কোথায়, কিভাবে এখানে এসব যন্ত্রাংশ আসে, তার কারণ খুঁজতে থাকি আমরা। না, এইসব ইতিহাস নেই, এরই নাই। এমনি তুমি মাল হালাল টাকার মাল বেচার সময় পাই না, হালাল টাকা দিয়া কিনা মাল বেচার সময় পাই না। চুরির মাল কিনবার দেবো কোন হালা, এইসবের টাইম আছে? ওটা এককালে ছিল, এখন নাই। ওই কথাটা এখন রয়ে গেছে। একটি ছোট পিকআপ ভ্যান ভর্তি গাড়ির চাকার রিং, যা নামাচ্ছে এখানকার শ্রমিকরা। মাথায় করে এসব নিয়ে যাওয়া হচ্ছে মজুত করা স্থানে, যার উৎস কোথায় থেকে এসেছে এমন প্রশ্ন রাখা হয় এই যন্ত্রাংশ নিয়ে আসা বিক্রেতার সাথে। এই মালগুলো আসে মূলত আর কি ইম্পোর্টে, বাহির থেকে আসে। তো এগুলা চিটাগাং হয়ে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, দুবাই, মালয়েশিয়া, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে আসে। তো ওই মালগুলো আর কি কালেকশন করতে হয়, ইম্পোর্টের মালগুলা। এই দৃশ্য ধারণ করতেই আমাদের ক্যামেরায় ধরা পড়ে একটি ব্যক্তিগত গাড়ি। গাড়ির পেছনে গ্লাসে কাজ করছেন একজন গাড়ির মেকার। যেখানে গাড়ির পুরাতন যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়, সেখানে গাড়ির সার্ভিসিং করার কাজটি কি তা জানতে চাই আমরা। আমার এটা ভাই চুরি হয়ে গেছিল, আমি লাগাইতে আইছি, আমি লাগাই নিয়ে যেতেছি। এই জায়গায় পাওয়া যাবে এটা, এই জন্য লাগাইতে আসলাম, যেখানে এটা পামু দোলাই খালেই পাওয়া যাবে, এটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। গাড়ির যন্ত্রাংশ চুরি, এই উত্তরের প্রশ্ন রাখতে প্রেক্ষাপটের প্রশ্ন এখানকার ব্যবসায়ীদের কাছে। এইটা অন্য জায়গায় নিউ টাউনে হয়, এগুলা সব উত্তরা, ওরা করতে পারবে এই গাড়ির মাল। ওরা আর এগুলা গাড়ি চুরি, এখন চুরি কি গাড়ি হয়? সব নতুন নতুন গাড়ি, এটি সব ওল্ড মডেল গাড়ি, এটি সব পুরানা গাড়ি। নতুন গাড়ি চুরি হয়, ওইটা অন্য জায়গায় নিয়ে জায়গা। চুরি কি ওল্ড মডেল মাল চুরি হবে? চুরি হয় নিউ মডেলের মাল। উত্তরা, বাড়িধারা এইসব জায়গায় নিউ মডেলের মাল পাওয়া যায়, ওইখানে চুরির মাল যায়। বাংলা মোটর ওইসব জায়গা হয়। আমাদের এখানে ভাই ওল্ড মডেল সব পুরান মাল। প্রচলিত আছে ধোলাইখাল এলাকায় বিক্রি হয় চোরাই যন্ত্রাংশ। ধোলাইখালের রাস্তার এপাশ আর ওপাশ, এছাড়াও চোরাই মালামাল বিক্রির বিভিন্ন স্থানের নাম। আমরা ছুটে যাই রাস্তার ঠিক বিপরীত পাশের গাড়ির উপরের যন্ত্রাংশ বিক্রির দোকানগুলোতে। ঢুকতেই চোখে পড়ে অসংখ্য গাড়ির দরজা, লুকিং গ্লাস, চাকার রিং কাভার বিক্রি হচ্ছে এসব দোকানগুলোতে। প্রশ্ন জাগে, এসব যন্ত্রাংশের প্রতিটির কি বৈধ কাগজপত্র আছে? যার উত্তর জানতে প্রেক্ষাপটের ক্যামেরা আরও ভেতরে প্রবেশ। প্রতিটি দোকানে রাখা অসংখ্য পুরাতন গাড়ির যন্ত্রাংশ। কে বলবে এসব গাড়ির যন্ত্রাংশের সবটাই বৈধ? কৌতূহলী প্রশ্নের সন্ধানে আমরা। গাড়ির সামনের অংশ এভাবেই সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। প্রিমিও, করলা, এক্সিজিও সহ নানা রঙের গাড়ির এমন কোনো অংশবিশেষ নেই যে এখানে পাওয়া যায় না। বিক্রেতার প্রতিটি গাড়ির সামনের অংশের দাম বলতে থাকে আমাদের। এরই মাঝে তাকে প্রশ্ন করা, এসব যন্ত্রাংশ কিভাবে কোথায় থেকে আসে, তার ফিরিস্তিও দেন তিনি। পুরাতন না, এগুলো আমাদের জাপান থেকে রিকন্ডিশন ইম্পোর্ট করা। এগুলো ইম্পোর্ট করা আমরা সীমিত লাভে এখন ব্যবসা করতে পারি না। কি কারণে? ওই সব খরচা মিলে আমরা এখন ব্যবসা কিভাবে করব আমরা নিজেরাও জানি না। ব্যবসা এখন খুবই খারাপ। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। তার মতো একই ফিরিস্তির পাশাপাশি চোরাই যন্ত্রাংশ বিক্রির ইতিহাসও দেন কেউ কেউ। সবখানে ছোট বড় সবখানে চোর আছে, বড় চোর আছে, ছোটদের মধ্যে নাম ধরায় দেয়। এখন বড়রাও করে, এমনি ছোটোখাটো এগুলো যেগুলো বললেন, এগুলো ছোটোখাটো হিরোইন চিরাও করে, এগুলো নেশা করে। এখন কারা নেয়, কারা বিক্রি করে, সবখানেই যায় এগুলো। আপনি ধোলাইখাল, বাংলা মোটর, অনেক জায়গা আছে, কারা নেয় কে বলে, এরকম সবখানেই যায়।
যেসব স্থানের কথা বলা হচ্ছে প্রেক্ষাপট ছুটে যায় সেসব এলাকায়। রাস্তার পাশেই চলছে গাড়ির কাজ। যন্ত্রাংশ খুলে এভাবেই লাগানো হচ্ছে চুরি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া গাড়ির যন্ত্রাংশ। চোখের পলকেই গাড়ির দরজার যন্ত্রাংশ এভাবেই লাগানো হয়, যার উল্টোটাও জানা গাড়ি যন্ত্রাংশ চুরির পেছনে থাকা চক্রের। চুরি হয়ে যাওয়া গাড়ির যন্ত্রাংশ কিনতে আসা কোনো গাড়ি দেখলে এভাবেই ছুটে চলা এখানকার মেকারদের, যাদের কাজ অত্যন্ত নিখুঁত। চুরি হওয়া যন্ত্রাংশ বিক্রির তীর ধোলাইখাল থেকে এ বাংলা মোটরের দিকে। অ্যাকচুয়ালি এই মালগুলো আমার ধুলাইখাল আসে না, এগুলো বিভিন্ন সেক্টরে চলে যায়, মানে আমাদের স্কাউটে যায়, বাংলা মোটর যায়। সেখানে তার উল্টো তীর ধোলাইখালের যন্ত্রাংশ বিক্রির ব্যবসায়ীদের দিকে। জাপান থেকে আমরা দুবাই থেকে আনি এগুলা সব নতুন মাল। তোমার ধুলাইখালের রিকন্ডিশন কোনো মাল বিক্রি হয় না, এখানে নতুন মাল বিক্রি হয়। ধুলাইখাল সব ধুলাইখাল, স্কাউট ধুলাইখালে। ধুলাইখালের ওই দিকে যায়। হ্যাঁ, এই দিকে আনলে এত গাড়ির মাল চুরি হয়। সেদিনও তো ফেসবুকে দেখলাম গুলিস্তানের ওই দিক থেকে মাল একটা টান দিয়ে দৌড়। এগুলো নেয় কই? কেউ না কেউ তো কেনে বা বিক্রি করে। ধোলাইখালের এই দৃশ্য আর পাল্টাপাল্টি অভিযোগের পর প্রেক্ষাপটের গন্তব্য জিঞ্জিরা এলাকায়। রাজধানী ঢাকার একমাত্র নদী বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছে সম্ভাবনাময় এক শিল্পনগরী। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন 1986 সনে 5 কোটি টাকার একটা ঋণের একটা কাভারেজ ছিল, এবং সেটি জিঞ্জিরা এবং ধুলাইখাল অঞ্চলে আমাদের প্রায় 247 জন উদ্যোক্তা থেকে আমরা সেই ঋণটা প্রদান করি। তো এখন মনে হইতে পারে যে 5 কোটি টাকা খুব যথেষ্ট বড় ফিগার না, কিন্তু তখন কিন্তু 1986 সনে 5 কোটি টাকা যথেষ্ট বড় একটা ফিগার ছিল, এবং তাদেরকে এই ঋণটা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা যথেষ্ট উপকৃত হয়েছে, শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছে, এবং তারা এখন আমি মনে করি যে তাদের অনেকেই যথেষ্ট পরিমাণে তাদের ইনভেস্টমেন্ট বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছে, এবং বাংলাদেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে তারা সাপোর্ট দিচ্ছে। প্রচলিত আছে এখানে চাইলে নকল মানুষও বানিয়ে দেয়া সম্ভব। নদীর মাঝ থেকে দেখা মেলে অসংখ্য বড় বড় জলযান। পাড়ে ওঠানো হয়েছে এসব জাহাজ ও মালামাল বহন করা যান, যাদের মেরামত করতে এই স্থানটির সুনাম দেশ জুড়ে। নদীর কুল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ছোট ছোট ডকইয়ার্ড। হাতুড়ি পিটিয়ে ভেঙে ফেলা হচ্ছে মরিচা ধরে যাওয়া জলযানের অংশবিশেষ। জাহাজের ছোট ছোট যন্ত্রাংশ বিক্রির দোকানের পাশাপাশি দেখা মেলে নোঙর আর বড় বড় শেকল, যার সবটাই নির্মাণ করা হয় এই জিঞ্জিরা এলাকায়। এরই মাঝে দেখা মেলে ভেতরে বানানো হচ্ছে জাহাজের পাখা। ছোট্ট ঘরে কয়েকজন শ্রমিক নিখুঁতভাবে ঘষা মাজার পাশাপাশি করছে স্কেল দিয়ে পাখার পরিধি। যাদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, তবুও তাদের হাতেই নির্মাণ হচ্ছে গভীর সমুদ্রে চলা জাহাজের পাখা। শিক্ষা বলতে আমরা ছোটবেলার থেকে এটা দেখতে দেখতে শিখতে শিখতে ওস্তাদদের সাথে থাকতে থাকতে এই জিনিসটা আমাদের আয়ত্তে। এটা একবারে হয় না, ও কাজে শিখার কোনো শেষ নেই। এখনও আমি যে আজকে 28 বছর ধরে কাজ করি, এখন আমার শিখার অনেক বাকি আছে। পুরা পয়রা ইঞ্জিনিয়ার আর আমরা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। ওদেরটা নিখুঁত, ঠিক আছে, আমাদের থেকেও নিখুঁত হয়। চাইলে আমরাও নিখুঁত করতে পারি ওদের মতো, কিন্তু আমাদের সময় লাগবে। ওরা একটা কাজ, এই কাজটা করতে গেলে ওদের ম্যাক্সিমাম আপনার 15 দিন লাগবে, আর আমরা এটা 2 দিনের ভিতরে কমপ্লিট করে দেবো। এই লাইনে আয়া 2-4 বছর আগে ট্রেনিং দিয়ে দেবো, তারপরে বুয়েট যত লেখাপড়া আছে সব লেখাপড়া এই জায়গায় প্র্যাকটিক্যাল করতে আছে, না যে কখনই হইব না। আমাদের দেশে যে ধোলাইখাল অথবা জিঞ্জিরা বলে পরিচিত যে সেক্টরটা আছে, ওই সেক্টরে ওরা যদিও খুব নিচের লেভেলের লোকজন, নিচের লেভেল বলতে তারা টেকনিক্যালি সাউন্ড না, তারপরেও তারা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতার আলোকে তারা যে সমস্ত জিনিসপত্র তৈরি করতেছে আমাদের দেশে, বিভিন্ন মেশিন পার্ট বিশেষ করে, তো এগুলো আই অ্যাপ্রিসিয়েট, মানে এগুলাকে আমি খুব ভালোভাবেই নেই। এদেরকে যদি আরও কিছু যদি এদেরকে শিক্ষার ব্যবস্থা করা যেত, তাহলে সেটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের অর্থনীতির জন্য সেটা অনেকখানি হেল্পফুল হতো বলে আমার বিশ্বাস। বিশেষ করে আমি মনে করি যে তাদের যে স্কিলনেসটা আছে, সেই সাথে সাথে ওদের স্কিলনেসটা আরও কিছু বাড়িয়ে দেওয়ার জন্য
যদি সেই রকম যদি একটা ট্রেনিং ইনস্টিটিউট করা যেত গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং সেখানে স্কিল্ড যে সমস্ত ম্যান পাওয়ার আমাদের আছে, স্কিল্ড ম্যান পাওয়ারের কোনো অভাব নেই। বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছে বা ডিজাইনগুলো দেখাশুনো করে, বিশেষ করে আমরা মনে করি যে আমাদের এই বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট সাথে সাথে অন্য অন্য ডিপার্টমেন্টের যারা টিচার আছে, সেই সমস্ত টিচাররা তাদের অনেক নলেজ আছে, সেই নলেজগুলো যদি ওখানে শেয়ার করতো, ওই ট্রেনিং ইনস্টিটিউটে যদি শেয়ার করে তাদের যদি স্কিলনেসটা আরও যদি বাড়ানো যেত, সেটা আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য খুবই হেল্পফুল হতো এবং অর্থনৈতিক সেক্টরে বড় একটা ভূমিকা রাখতে পারতো বলে আমার বিশ্বাস। কিছু দূর সামনে যেতেই জাহাজের ইঞ্জিনের ছোট ছোট যন্ত্রাংশের লেদ মেশিন আর পাখা নির্মাণের কারখানা। টগবগে আগুনে জ্বালানো হচ্ছে পাখা বানানোর কাঁচামাল। তীব্র গরমকে উপেক্ষা করে একদল শ্রমিকের কর্মদিন চলে দূষিত আর ঝুঁকির মধ্যে। আগুনে শুধু পিতলকেই পোড়ানো হয় না, এখানকার এক একজন শ্রমিকের মুখমণ্ডল দেখলে বলে দেয় কতটা পুড়ে গেলে একজন মানুষের মুখমণ্ডল এতটা কালো হয়ে যেতে পারে। করতে করতে তো জীবন শেষ, আতত করতে করতে তো নাই, হাত আছে পুরো পিঠে আছে, যা যেরকম হয়। এই যে দেখেন আপনি, এই সব পুরো আগুনের দাগ দেখছেন, সব পুরা পুড়ে গেছে, এগুলো সব আগুন ছিটায় লাগছে। ঝুঁকিপূর্ণ এসব কাজের মাঝে রয়েছে সামান্য বেতন আর সঠিক চিকিৎসা না পাবার বেদনা। আমার 450 টাকা টাইম নিয়ে আনবো, যতক্ষণ কাজ থাকে ততক্ষণ কাজ শেষ বন্ধু। 4-5 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা কাজ করতে হবে, নির্ধারিত সময় নাই। এই কাজে কোনো নির্ধারিত সময় নেই। এখন যে বাজারের অবস্থা, সংসার চলার খুব কষ্ট, এখন পারে না সংসার চালাই রাখতে, অনেক কষ্ট হয়ে যায়। ঝুঁকি যারা কাজ করে তারাই তো বুঝতে পারে কতটুকু ঝুঁকি। এগুলো সবই রিক্সের কাজ, জাহাজে কাজ করে রিক্সের কাজ না গেলে এই আর কি। এটা সবগুলি দৃশ্যমান না, আমরা তো যেগুলি দেখি বা যেগুলি কাউন্টে আসে, কাগজপত্রে আসে, সেগুলি হয়তো হিসাব রাখতে পারি, কিন্তু আমরা জানি যে যে কোনো প্রয়োজন হলে কিন্তু আমরা আমাদের সেই দোলাই খাল বা জিন্দিরা ওইরকম জায়গায় চলে যাই। কোনো কোনো সময় আমরা নেগেটিভলিও করে চিন্তা করে থাকি, কিন্তু বাস্তবে বাংলাদেশের এই ক্ষুদ্র কুটির শিল্প বা মাইক্রো মাঝারি শিল্পের ক্ষেত্রে এই যে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের এবং দোলাই খাল এবং জিন্দিরার অবদান কিন্তু স্বীকার করতেই হবে। এখানকার শ্রমিকদের পাশাপাশি এখানকার ব্যবসায়ীরাও চান আর্থিক প্রণোদনা, যেখানে তারা সম্প্রসার করতে পারেন তাদের ব্যবসার পরিধি। আমরা যদি প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স দেখি এবং বিডার যত রকম কাজ আছে সেটা দেখি, সেখানে কিন্তু আসলে অপ্রাতিষ্ঠানিক কোনো ব্যবসায়ীকে আসলে বিডার চাইলেও আসলে সাহায্য করতে পারেন না। সো ডেফিনেটলি এই যে জিঞ্জিরা বলছেন বা ধোলাইখাল যেই অপ্রাতিষ্ঠানিক যেই সেক্টরগুলোর কথা বলছেন, এদেরকে কিন্তু আসলে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়াটাও কিন্তু বিডার অন্যতম একটা কাজ। এবং এইটার বেসিসে আপনি যদি দেখেন, এই প্রতিষ্ঠানগুলো আসলে যদি বিডার সাথে রেজিস্ট্রেশন করে এবং তারা যদি আসলে প্রাতিষ্ঠানিকভাবে রূপ নেয়, সো সেটার জন্য বেশ কিছু আসলে গভর্নমেন্ট সাবসিডিয়ারি বা ইনসেন্টিভ প্রদান করেছে। সো এই জায়গাগুলোতে আসলে আমরা অনেকেই আনঅ্যাওয়্যার। আমাদের যদি সরকারে যদি কোনোভাবে সহযোগিতা করতো, তাহলে আমরা এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশকে আরও উপরে পর্যায়ে নিয়ে যেতে পারতাম, যেমন বিদেশে আমদানি হতো আমাদের মাল, এরকমই। যদি এটাই আমাদের সরকার যদি একটু হেল্প করে তাহলে আমাদের জন্য ভালো হবে, আমাদের মাল দেশ বিদেশ যাবে, বাংলাদেশের উন্নতি হবে। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের অর্থনীতির কথা যদি বলেন, তাহলে আমি বলবো আমরা ফর্মাল এবং ইনফর্মাল দুটো জায়গায় বিভক্ত করি। এবং এটাও জানেন যে বাংলাদেশে 50% না, বলা হয় 60% জিডিপির কন্ট্রিবিউশন আসে হচ্ছে ইনফর্মাল সেক্টর থেকে। ঠিক আপনি যে ধুলাইখালের কথা বললেন, সেটাই হচ্ছে একটা ইনফর্মাল সেক্টর। অতএব তাদের কন্ট্রিবিউশন রাষ্ট্রীয়ভাবে রিকগনিশন হচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে একটা রাষ্ট্রের যে অর্থনীতি দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু তাদের অবদানটা বৃহৎ, যেগুলা সার্বিকভাবে ইনফর্মাল ইকোনমিতে। এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এক্সপার্ট কিছু লোক রয়েছে, সেটা যদি ধুলাইখালকে ধরেন বিশেষ একটা প্রেক্ষিতে, তাদের কিন্তু এক্সপার্টাইজ এবং স্কিলস, দক্ষতা দুটোই রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে নেই কোনটা, যে আমরা এই দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই দক্ষতাটা কিভাবে রাষ্ট্রের হিসাবের মধ্যে আনব।
আবর্জনা থেকেই যেখানে মেলে কাঁচামালের উৎস, সেখানে সরকার কতটা আগ্রহী এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে? কোনো একটা প্রতিষ্ঠান যদি বিডার সাথে আসলে রেজিস্ট্রেশন করে এবং এটা আসলে প্রাতিষ্ঠানিক রূপ নেয়, এটা কিন্তু প্রায় 10 বছরের মতন একটা ট্যাক্স বেনিফিট পাবেন। অন দ্য আদার সাইড, তাদের ইম্পোর্টের ক্ষেত্রে আপনি যদি বিডসের একটা সমীক্ষা দেখেন, ওখানে যেটা বলা হচ্ছে যে এই সেক্টরে প্রায় 33.8% পিপল আসলে দক্ষতা তাদের নেই, তারপরেও কিন্তু আসলে তারা কাজ করছেন। সো যখনই এটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে তখনই কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়, বিভিন্ন কারিগরি শিক্ষা বলেন, ট্যাক্সের ইস্যু বলেন, ডিউটি এক্সিবিশন বলেন, ইভেন আপনার পার্সোনাল যে ট্যাক্স, সেখানেও কিন্তু তারা একটা বেনিফিট পাচ্ছে। এবং রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারে অলরেডি কিন্তু এই লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যদি এক্সপোর্ট করা হয়, সেখানে কিন্তু নগদ সহায়তা প্রদান করে, এক্সপোর্ট সাবসিডি আমরা যেটা বলে থাকি। সো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু প্রায় 10% এক্সপোর্ট সাবসিডি দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি এই সেক্টরটাকে আসলে বিডা আইডেন্টিফাই করেছে এবং এটার উন্নয়নের জন্য কিন্তু আসলে বিডা বাকি সবার আসলে সহযোগিতা ফলেই কিন্তু আসলে এই সেক্টরটা আসলে ডেভেলপ সম্ভব। বাংলাদেশে হালকা প্রকৌশল শিল্প একটি গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান খাত, যা বিভিন্ন শিল্পের যন্ত্রাংশ তৈরি, মেরামত এবং উৎপাদনে অপরিহার্য ভূমিকা রাখে। বর্তমানে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কলেবর আরও বেড়েছে, শুধুমাত্র দোলাইখাল এবং জিন্দিরাতে সীমাবদ্ধ না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যশোর আছে, তারপরে বগুড়া আছে, আরও অন্যান্য বিভাগীয় সদরও কিন্তু আমাদের সেই সমস্ত লাইট ইঞ্জিনিয়ারিংয়ের সেই পরিধি বেড়েছে, তাদের কর্ম এরিয়া বেড়েছে, চাহিদাও বেড়েছে। কারণ ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ার পর সাথে সাথে কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রটা যথেষ্ট বেড়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে প্রমোট করার জন্য আমরা একটা মনোটাইপ শিল্পনগরী স্থাপন করেছি। সেটি হলো আমাদের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বেতকা একটা জায়গায়, সেখানে 50 একরের একটা সম্পত্তি আমরা ডেভেলপ করেছি এবং আশা করি যে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের বড় একটা সেক্টর ওখানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। এই খাতটি দেশের অর্থনীতিতে প্রায় 20,000 কোটি টাকা অবদান রাখে, যা জিডিপিতে প্রায় 3%। বাংলাদেশে প্রায় 18,000-এর উপর লোকাল কোম্পানি যারা আসলে বিডার সাথে রেজিস্ট্রেশন করা আছে এবং বিডা কিন্তু এই কোম্পানিগুলোর আসলে উন্নতিতে বা তাদের যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বা গভর্নমেন্ট যে ইনসেন্টিভগুলো আছে, বিডা কিন্তু এগুলো আসলে এনশিওর করে। সো ডেফিনেটলি প্রথমে অনেক কিছু চ্যালেঞ্জ মনে হয় যে একটা সরকারি প্রতিষ্ঠানে আসলে কোনো একটা সার্টিফিকেট নেওয়ার জন্য তাদেরকে হয়তোবা অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয় বা তারা আসলে অনেক কোথায় যাবে এটাও আসলে ঠিক করতে পারে না। সো এখান থেকে রিসেন্টলি বিডা যে ওএসএস সিস্টেম ওয়ান স্টপ সলিউশনস বা ওয়ান স্টপ সার্ভিস যেটা চালু করেছেন আর কি। সো এই সার্ভিসের আন্ডারে কিন্তু তারা সহজেই এই রেজিস্ট্রেশনগুলো করতে পারেন। বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে মাদার অফ অল সেক্টর বলা হয়। পর্যাপ্ত নীতিগত সহায়তা, বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের হালকা প্রকৌশল খাত বিশাল অপ্রচলিত বিশ্ববাজারে প্রবেশ ও $100 বিলিয়ন পর্যন্ত রপ্তানি করার সম্ভাবনা রয়েছে। সেই উদ্যোগটা কে নেবে? অবশ্যই কোনো ইন্ডাস্ট্রিয়ালের ব্যবসায়ীকেই নিতে হবে যে এই শিল্পটাকে কেন্দ্র করে আমি ফর্মাল সেক্টরে রাষ্ট্রীয়ভাবেই করব এবং রেজিস্টার্ডভাবেই করব, কিন্তু আসলে কি করা যায়, তার জন্য বিনিয়োগ কি লাগবে, তার জন্য রাষ্ট্রের সাথে, ব্যাংকের সাথে অথবা যে কোনো ধরনের যেভাবে ফিনান্সিং করতে হয় সেই জায়গাগুলার। কিন্তু দেখা যাচ্ছে যে দিনের পর দিন তারা একই ধরনের জায়গায় একই ধরনের কাজ করছে, কিন্তু তাদের প্রোডাক্টিভিটির কথা যদি বলেন যে আমি একটা শ্রমিক, আমি কতটুকু উৎপাদন করতে পারি, সেই উৎপাদন মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে, কিন্তু আমার উৎপাদনশীলতা বাড়ছে কিনা সেটা কিন্তু বাড়ছে না। সে একটা জিনিস দক্ষ, কিন্তু এই মেশিনটাকে আরও উন্নত মেশিন দিলে সে যে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে যায়, রাষ্ট্রের জিডিপির কন্ট্রিবিউশন বেড়ে যায়, সেই জায়গাগুলোকে আসলে রাষ্ট্রের কাজে লাগানো দরকার। আমাদের জনসংখ্যার যার যতটুকু স্কিল আছে এই স্কিলটাকে প্রোডাক্টিভিটিতে রূপান্তর করা, প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে রূপান্তর করা, যাতে আমাদের জাতীয় আয় বলেন, জিডিপি বলেন, সেই জায়গার প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
80,000-এরও বেশি এসএমই এবং 10 লক্ষেরও বেশি দক্ষ কর্মী নিয়ে এই খাতটি 3,800-রও বেশি ধরনের মেশিনারি, স্পেয়ার পার্টস এবং আনুষঙ্গিক জিনিসপত্র উৎপাদন করে, যা বাংলাদেশের 8.2 বিলিয়ন মার্কিন ডলারের অভ্যন্তরীণ চাহিদার প্রায় অর্ধেক। এদের উদ্যোগ আপনার যথেষ্ট বড় হয়েছে। সেই উদ্যোগে কিন্তু বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে, কমার্শিয়াল ব্যাংকগুলি সাপোর্ট দিচ্ছে। আমরা আমাদের জেলা প্রশাসকদেরকে বলে থাকি, রিকোয়েস্ট করেছি যে আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের যারা উদ্যোক্তা আছে তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য। তারা তাদের আওতাধীন যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলি আছে সেক্ষেত্রেও কিন্তু তারা ঋণ পেয়ে থাকে। আপনারা জানেন যে এদেরকে প্যাট্রোনাইজ করার জন্য আমাদের বিসিকেরও কিন্তু প্রায় 366 কোটি টাকার মতো ঋণের কাভারেজ আছে। আমরাও কিছু ঋণ দিয়ে থাকি, যদিও এখন আমরাও 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আমরা দিতে পারি। তো সেটাও আমরা মনে করি সীমিত, কিন্তু এই জন্যই আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যোগাযোগ আছে এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকেও আমরা চিঠিপত্র দিচ্ছি। আমরা বলি যে আমাদের বিসিকে যদি নিবন্ধন থাকে, আমাদের প্রতিটা উদ্যোক্তা কিন্তু বিসিকে নিবন্ধন পাওয়া উদ্যোক্তা। তো বিসিকে নিবন্ধিত উদ্যোক্তা যাদেরকে আমরা প্রশিক্ষণ দেই, যাদেরকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দেই, তাদেরকে ঋণ সহায়তা দেওয়ার জন্য তাদেরকে আর কী ফ্যাসিলিটি দেওয়া যায়, তাদের ট্যাক্স রিডামশনের জন্য কীভাবে সুযোগ দিতে পারি, তাদেরকে হোল্ডিং ট্যাক্স কীভাবে মকুব করার জন্য সুযোগ দিতে পারি, তাদের বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য কী কী সুযোগ সুবিধা দিতে পারি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের সেই পারভিউর মধ্যে কাভারেজে আছে। প্রকৌশল ও হালকা প্রকৌশল পণ্যের বৈশ্বিক বাজার 7 ট্রিলিয়ন ডলারের, যেখানে বাংলাদেশের অংশ 1% কম। বিশাল এই বাজারে বাংলাদেশ 2021-22 অর্থ বছরে 795.63 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ধারণা করা হচ্ছে 2030 সালে তা 12.56 বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হবে। আমাদের প্রান্তিক পর্যায়ের এই শ্রম ও মেধাকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে। শুধু হারিয়ে যাওয়া জিনিসপত্রের ঠিকানা নয় ধুলাইখাল, এটি বাংলাদেশের মানুষের শ্রম ও দক্ষতার স্মারক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় মেড ইন জিঞ্জিরা হয়ে উঠতে পারে আমাদের গর্ব ও অহংকার। প্রেক্ষাপট অনুষ্ঠান নিয়ে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।